একটা রকেটকে আমরা উৎক্ষেপণ করছি। এই রকেটকে উৎক্ষেপণের জন্য বেশ কিছু বিষয় তোমাদের জানতে হবে। প্রথমত, এই রকেট যখন উপরের দিকে আমরা উৎক্ষেপণ করব, তখন এই রকেটের ভিতরে একটা ইগনিশন চেম্বার থাকবে। এটাকে বাংলায় আমরা নাম দিয়েছি কি বলতো, দহন কক্ষ। তাহলে রকেটের ভিতরে একটা দহন কক্ষ থাকবে। এই দহন কক্ষের ভিতরে জ্বালানি থাকবে। সাধারণত রকেটের ভিতরে হাইড্রোজেন আর অক্সিজেন লিকুইড অবস্থায় থাকে। বেস্ট কম্বো, হাইড্রোজেন এবং অক্সিজেন একটা বেস্ট কম্বো। একজন জ্বালাইতে চায়, আরেকজন জ্বলতে চায়। অক্সিজেন কি করতে চায় বলতো, জ্বলতে চায়। আর হাইড্রোজেন কি করতে চায়, জ্বালাতে চায়। নাকি উল্টা বলছি? আচ্ছা, উল্টা বলছি। হাইড্রোজেন জ্বলতে চায় আর অক্সিজেন জ্বালাতে চায়। তাহলে সেই ক্ষেত্রে বেস্ট কম্বো লিকুইড ফরম্যাট, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দাহ্য জ্বালানি। ঠিক আছে, এটাকে জেট বলে, জেট জ্বালানি বলে। এটাকে জেট জ্বালানি বলে। তোমরা জানো বিভিন্ন প্লেনের মধ্যে লেখা থাকবে, দেখবা জেট এয়ার জেট এরকম টাইপ আর কি। তাহলে জেট জ্বালানি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেনের লিকুইড ফরম্যাট। তাহলে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের যে লিকুইড ফরম্যাটটা আমরা পেলাম, এই হাইড্রোজেন এবং অক্সিজেনের যে লিকুইড ফরম্যাটটা আমরা পেলাম, সেই লিকুইড ফরম্যাটটা হাইড্রোজেন এবং অক্সিজেনের যে লিকুইড ফরম্যাটটা আমরা পেলাম, সেই লিকুইড ফরম্যাটটা পৃথিবীর সবচেয়ে দাহ্য জ্বালানি। তাহলে এখানে কি হয় আমরা একটু বলি, তোমরা একটু শুনো। এখান থেকে কি হয় বলো তো, এই রকেটের পেছন থেকে জ্বালানি নির্গত হয় ভিআর বেগে। ভিআর কিন্তু রকেটের বেগ না, জ্বালানির বেগ। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে বেশ কিছু জিনিস তোমার জানতে হবে। ভিআর হচ্ছে জ্বালানির বেগ, তারপরে হচ্ছে ভিআর হচ্ছে জ্বালানির বেগ, ধরি আমরা এম হচ্ছে রকেটের জ্বালানি সহবেগ। রকেটের জ্বালানি সহভর। আর স্মল এম হচ্ছে রকেটের জ্বালানি ছাড়া ভর। আরও ধরে নিলাম ডেল টি সময়ে জ্বালানি নির্গত হয় ডেল এম পরিমাণ। একক সময়ে জ্বালানি নির্গত হয় ডেল এম বাই কত, ডেল টি। তাহলে ডেল এম বাই ডেল টিটা কি বলতো, জ্বালানি নির্গমনের হার। আর রকেটের জ্বালানি সহভর এম, জ্বালানি ছাড়া ভর এম। তাহলে আমরা বলতে পারি এম মাইনাস এম হচ্ছে জ্বালানির ভর। বুঝতে পেরেছ? বোর্ডে যা লিখেছি আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও তো, বোর্ডে যা লিখেছি তোমরা কি বুঝতে পেরেছো কিনা, বোর্ডে যা লিখেছি তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, তাহলে আরেকটা ছোট্ট কথা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে যেহেতু জ্বালানির ভর হচ্ছে এম মাইনাস এম, তাহলে যদি আমরা এরকম চিন্তা করি ডেল এম পরিমাণ জ্বালানি ব্যবহার হয় ডেল টি সময়ে, তাহলে একক পরিমাণ জ্বালানি বের হয় বা নির্গমন হয় ডেল টি বাই ডেল এম সময়ে। তাহলে জ্বালানি আছে আমার কাছে এম মাইনাস এম, তাহলে এম মাইনাস এম পরিমাণ জ্বালানি ব্যবহার হয় ডেল টি ডেল এম গুণন এম মাইনাস এম সময়। তাহলে সেই ক্ষেত্রে জ্বালানি শেষ হবার সময় যদি টি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে এম মাইনাস এম বাই ডেল টি। তাহলে সেই ক্ষেত্রে উপরে হবে জ্বালানির ভর আর নিচে হবে জ্বালানি নির্গমনের হার। তার মানে যদি জ্বালানির ভরকে আমরা জ্বালানির নির্গমনের হার দিয়ে ভাগ দেই, তাহলে আমরা কিসের ভর পাবো, কিসের সময় পাবো, তো জ্বালানি শেষ হবার সময় পাবো। তাহলে চলো আবার একটু দেখে নিই বাচ্চারা। ধরে নিলাম আমার কাছে রকেটের ইগনিশন চেম্বারে ইগনিশন হওয়ার পর নিচে দিয়ে গ্যাস নির্গত হচ্ছে। কতটুকু গ্যাস নির্গত হচ্ছে আমরা হিসাব করে পেয়েছি
ডেল টি সময়ে ডেল এম পরিমাণ গ্যাস নির্গত হচ্ছে। তাহলে এই ডেল এম বাই ডেল টিটা হচ্ছে 1 সেকেন্ডে কতটুকু জ্বালানি বের হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে ধরে নিলাম আমরা এম হচ্ছে রকেটের জ্বালানি সহভর, আর স্মল এম হচ্ছে রকেটের জ্বালানি ছাড়া ভর। ক্যাপিটাল এম হচ্ছে জ্বালানি সহভর আর স্মল এম হচ্ছে জ্বালানি ছাড়া ভর। তাহলে এই ডেল এম বাই ডেল টিটা হচ্ছে জ্বালানি নির্গমনের হার। তাহলে আমরা এম মাইনাস এম, যেহেতু টোটাল ভর হচ্ছে এম, জ্বালানি ছাড়া ভর হচ্ছে স্মল এম, তাহলে এম মাইনাস এম হচ্ছে জ্বালানির ভর। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলতে চাই তোমাদের সাথে সেটা হচ্ছে আমার কাছে যে জ্বালানি আছে, তাহলে সেই ক্ষেত্রে জ্বালানি শেষ হবার সময়টা কি দাঁড়াচ্ছে, জ্বালানির ভরকে আমরা জ্বালানি নির্গমনের হার দিয়ে ভাগ দিয়েছি, জ্বালানির ভরকে আমরা জ্বালানি নির্গমনের হারকে দিয়ে ভাগ দিয়েছি। তাহলে এটাই পেয়ে গিয়েছি আমরা কি বলতো, জ্বালানি শেষ হবার সময়। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো বাচ্চারা, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় ফেরত আসি। আমাদের কি কি জানা দরকার সেগুলি আমরা অলরেডি জেনেছি, এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি। দেখো, এইখান থেকে রকেটের নিচ থেকে জ্বালানি নির্গত হয়েছে, এর ফলে রকেটটা উপরের দিকে এফ পরিমাণ একটা থ্রাস্ট বা ধাক্কা পেয়েছে। এই যে থ্রাস্ট বা ধাক্কাটা পেয়েছে, আমার জানার ইচ্ছা যে এই ধাক্কার পরিমাণটা কত। তাহলে আমরা তোমাদেরকে ছোটকালেই শিখিয়েছি আমার কোনো একটা বস্তুর উপর যদি কি হয় বলতো, যে পরিমাণ বলের ঘাত হয়, তাহলে বলের ঘাত যে সমান হচ্ছে এফ ডেল টি ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। বলের ঘাত যে সমান হচ্ছে এফ ডেল টি ইন্টু ভরবেগের ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। তার মানে কি আমরা বলতে পারি বাচ্চারা যে এফ ডেল টি ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। বাচ্চারা এখানে বোঝার চেষ্টা করো বাচ্চারা, ডেল টি সময়ে ভরের পরিবর্তন হয় ডেল এম পরিমাণ। তাহলে আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তন যদি ডেল পি হয়ে থাকে, তাহলে ভরের পরিবর্তন হয়েছে। এখানে যেহেতু রকেটের নির্গমনের বেগটা ফিক্সড, ভিআর বেগে গ্যাস নির্গত হচ্ছে, এই ক্ষেত্রে নির্গত গ্যাসের বেগ চেঞ্জ হয় না। যেহেতু গ্যাসের বেগ চেঞ্জ হয় না, তাইলে ভরবেগ তো চেঞ্জ হওয়ার কথা না। কিন্তু মজার বিষয় হচ্ছে এইখানে একটু বিষয়টা ডিফারেন্ট। সেটা কি দেখো, এখান থেকে যেই পরিমাণ গ্যাস নির্গত হচ্ছে, তার মানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে রকেটের মোট ভরের পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে যেহেতু প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ভরের পরিমাণ হ্রাস পাচ্ছে, সেহেতু তোমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ভরবেগও চেঞ্জ হচ্ছে। কারণ যেহেতু প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ভরের পরিমাণ হ্রাস পাচ্ছে, সেহেতু প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ভরবেগও চেঞ্জ হচ্ছে। নর্মালি ভরবেগের পরিবর্তন যদি আমরা তোমাদেরকে জিজ্ঞেস করি, তাহলে বিষয়টা হয় এরকম যে ভর ইন্টু বেগের পরিবর্তন। কিন্তু এই জায়গাটার মধ্যে কি হয় বলতো, ভরের পরিবর্তন ইন্টু রকেটের বেগ, ভরের পরিবর্তন ইন্টু রকেটের বেগ। তাহলে সেই ক্ষেত্রে বল যদি এফ হয়ে থাকে, তাহলে এফ ডেল টি ইকুয়াল টু ডেল এম ইন্টু ভিআর। তাহলে বাচ্চারা একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখানে যদি ঊর্ধ্বমুখী প্রযুক্ত ধাক্কা যদি চিন্তা করি, সেটা হচ্ছে জ্বালানি নির্গমনের হারকে রকেটের নির্গত গ্যাসের বেগ দিয়ে গুণ করে দিব। জ্বালানি নির্গমনের হারকে নির্গত রকেটের গ্যাসের বেগ দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে এইটাই হচ্ছে আমার রকেটের উপর প্রযুক্ত ধাক্কা। এটাই হচ্ছে বাচ্চারা রকেটের উপর প্রযুক্ত ধাক্কা। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিমাণ ধাক্কা যদি রকেটের উপর প্রযুক্ত হয়, তাহলে রকেটের উপর ক্রিয়াশীল ত্বরণটা কত হবে? তাহলে সেই ক্ষেত্রে প্রযুক্ত ত্বরণ এফ ইকুয়াল টু আমরা কি জানি বলতো, মা। তাহলে সেই ক্ষেত্রে ডেল এম বাই কত, ডেল টি ভিআর। তাহলে এখান থেকে যদি আমি ত্বরণ বের করতে চাই, তাহলে কি পেলাম দেখো তো, ডেল এম বাই ডেল টি ইন্টু কত, ভিআর গুণন 1 বাই ক্যাপিটাল এম। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রযুক্ত ত্বরণ।
সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রযুক্ত ত্বরণ। তাহলে এখানে F ইকুয়াল টু ডেল এম বাই ডেল টি ভি আর, এটা হচ্ছে প্রযুক্ত ধাক্কা, এবং এ হচ্ছে 1/m ডেল এম বাই ডেল টি ইন্টু ভি আর, এটা হচ্ছে প্রযুক্ত ত্বরণ। তাহলে আমরা যদি কি করতে পারি বলতো, প্রযুক্ত ধাক্কা এবং প্রযুক্ত ত্বরণ পাই, তাহলে আমরা বলতে পারি কোনো একটা রকেটের ইগনিশন চেম্বারের মধ্যে যদি ইগনিশন হয়, দহন হয়, তাহলে সেখান থেকে রকেটের ক্ষেত্রে কি হয় বলতো, যেই গ্যাসটা প্রতি সেকেন্ডে যদি ভিআর পরিমাণ, ভিআর বেগে যদি গ্যাস নির্গত হয়, তবে রকেটের উপর প্রযুক্ত যেই বল, সেই বলের মানটা হচ্ছে ডেল এম বাই ডেল টি ইন্টু কত, ভিআর। আর রকেটের যে উপরোক্ত রকেটের উপর যে ঊর্ধ্বমুখী প্রযুক্ত ত্বরণ, সেই ত্বরণের মানটা হচ্ছে 1/m ডেল এম বাই ডেল টি ইন্টু ভিআর। এখানে মনে রাখতে হবে এই এমটা হচ্ছে রকেটের রানিং ভর। এখানে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে রকেটের ভর চেঞ্জ হচ্ছে। যেহেতু প্রত্যেক মুহূর্তে মুহূর্তে রকেটের ভর চেঞ্জ হচ্ছে, সেহেতু প্রত্যেক মুহূর্তে মুহূর্তে রকেটের ত্বরণও চেঞ্জ হচ্ছে। আর যেহেতু রকেটের ত্বরণও চেঞ্জ হচ্ছে, সেহেতু তোমাকে বুঝতে হবে এই অঙ্কটা ডিফারেন্সিয়েশন দিয়েই করা যেতে পারে। অর্থাৎ আমরা এখানে যেটাকে ডেল এম বাই ডেল টি লিখেছি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য এই টাইপের অঙ্কগুলো 1/m ডি এম বাই কত, ডিটি ইন্টু ভিআর, এই টাইপের কনসেপ্টেও আমরা করতে পারি। আচ্ছা, এটা কোনো সমস্যা নাই। যে কোনো একটা মুহূর্তে বুঝতে হবে তোমাদের, প্রত্যেক মিনিটে মিনিটে এখানে ভরের পরিমাণ চেঞ্জ হচ্ছে, সেহেতু প্রত্যেক মিনিটে মিনিটে এখানে কি হচ্ছে বলতো, বেগের পরিমাণ বাড়তেছে। আর রকেটের বেগ বাড়তেছে, কিন্তু রকেট থেকে যে গ্যাস নির্গত হয়েছে সেই গ্যাসের বেগ কিন্তু ফিক্সড। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো। এখানে ছোট্ট একটা বিষয় তোমাদের দৃষ্টিগোচর করতে চাই, সেটা হচ্ছে একটা রকেটের উপর এই পরিমাণ বল প্রয়োগ করলেই রকেট কিন্তু এই পরিমাণ বল প্রাপ্ত হবে না। কেন হবে না? কারণ রকেট কখনো যদি স্টার্ট করি, উৎক্ষেপণের মঞ্চ থেকে স্টার্ট করলে রকেটের ওজন কাজ করবে নিচে, আর ক্রিয়াশীল বা প্রযুক্ত বল কাজ করবে উপরে। তাইলে এই প্রযুক্ত বল এবং রকেটের ওজন যদি একজন আরেকজনকে মিনিমাইজ করতে পারে, তাইলে রকেটটা উপরের দিকে উঠবে। আর যদি কোনো কারণে মিনিমাইজ করতে না পারে, তখন রকেটটা আর উপরের দিকে উঠবে না। অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি যে এই রকেট যদি নিচের দিকে নামে, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি এইখানে রকেট যদি নিচের দিকে বল কাজ করে, ওজন কাজ করে, তাহলে রকেটটা উপরের দিকে উঠে। আর রকেট যদি নিচের দিকে বল কাজ না করে, তাহলে রকেটটা কিন্তু উপরের দিকে উঠে না। আচ্ছা, এখন আমি তোমাদের সাথে যেই বিষয়টা নিয়ে ক্লিয়ার করতে চাই, আমি তোমাদেরকে যেই বিষয়টা জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই রকেটের উপর ক্রিয়াশীল বলটা কত হবে। সেটা হচ্ছে রকেটের উপর ক্রিয়াশীল বল হবে এফ প্রাইম দিয়ে যদি লিখি আমরা, সেটা হচ্ছে এফ মাইনাস ডাব্লিউ। অর্থাৎ এফ প্রাইম হচ্ছে ডাব্লিউর মানটা কত বলো আমাকে, এফ প্রাইম হচ্ছে ডাব্লিউর মানটা কত বলো তো আমাকে, ডাব্লিউর মানটা, তাহলে এফ এর মান হচ্ছে ডেল এম বাই কত, ডেল টি ভিআর মাইনাস এমজি। তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, সেই ক্ষেত্রে ঘটনাটা দাঁড়াচ্ছে হচ্ছে প্রযুক্ত বল তাহলে প্রযুক্ত ত্বরণটা কত হবে, এ প্রাইম যদি ধরি, তাহলে ত্বরণের মানটা কত ছিল, 1/m ডেল এম বাই কত, ডেল টি ভিআর মাইনাস কত বলতো, এমজি। এমজি তো না, সরি, এখানে যেহেতু ত্বরণ সেহেতু মাইনাস জি হবে।
বুঝছো কিনা দেখো। তাহলে বাচ্চারা এইটা হচ্ছে আমার কাছে ক্রিয়াশীল বল। আর ওইটা হচ্ছে ক্রিয়াশীল ওজন। ক্লিয়ার ক্লিয়ার, কে কে বুঝেছো আমাকে একটু জানিয়ে দাও, আর কে বুঝো নাই সেও আমাকে একটু জানাও। আমার কথা কি বুঝেছো জানাও তো একটু আমাকে। তাহলে আমরা আবার প্রথম থেকে বলি, একটা রকেটের ভিতরে ইগনিশন হওয়ার কারণে রকেট উপরের দিকে এই পরিমাণ ধাক্কা প্রাপ্ত হয়, রকেট এই পরিমাণ ত্বরণ প্রাপ্ত হয়, ত্বরণ প্রযুক্ত হয়, রকেটের উপর এই পরিমাণ ধাক্কা প্রযুক্ত হয়, রকেটের উপর এই পরিমাণ ত্বরণ প্রযুক্ত হয়। আবার এই রকেটের উপর ক্রিয়াশীল বলের মান এত হয়, রকেটের উপর ক্রিয়াশীল প্রযুক্ত ত্বরণ না, সরি এটা হবে ক্রিয়াশীল ত্বরণ। হ্যাঁ, এটা প্রযুক্ত ত্বরণ না, এটা ক্রিয়াশীল ত্বরণ। ক্রিয়াশীল ত্বরণ মানে কি পরিমাণ ত্বরণ কাজ করতেছে। বাচ্চারা কখনো যদি রকেটের অঙ্কের মধ্যে লেখা থাকে রকেটটা কি হয়েছে বলতো, ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতা উঠার পর এর উপর মহাকর্ষ বল বা অভিকর্ষ বল কাজ করছে না, অর্থাৎ যদি কখনো এরকম বলে যে পৃথিবীর আকর্ষণ বল উপেক্ষা করো, অথবা এরকম যদি বলে মহাশূন্যে আছে, তাহলে প্রযুক্ত বল আর প্রযুক্ত ত্বরণ যেই কথা, ক্রিয়াশীল বল ক্রিয়াশীল ত্বরণ একই কথা। কিন্তু এইখানে প্রযুক্ত বল প্রযুক্ত ত্বরণ, ক্রিয়াশীল বল ক্রিয়াশীল ত্বরণ কিন্তু এক কথা না। আশা করি বুঝতে পেরেছো। আগাবো, এগিয়ে যেতে চাই। বাচ্চারা তোমরা জানো আমাদের এইচএসসি মডেল টেস্ট শুরু হয়ে যাচ্ছে। এইচএসসি 25 সালের যারা শিক্ষার্থী আসো, এখন থেকেই তোমরা যদি কি করো বলো তো, তোমাদের টেস্ট পরীক্ষার আগ থেকেই যদি তোমরা মডেল টেস্ট প্রিপারেশন নিতে শুরু করো, তাহলে তোমাদের জন্য অনেক এগিয়ে যেতে পারবে। সেজন্য তোমাদের মধ্য থেকে যারা চাও তারা এইচএসসি মডেল টেস্ট এখন থেকেই আমাদের অফিসে যোগাযোগ করে আগামী 14 তারিখ এবং মোহাম্মদপুর 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তাহলে বাচ্চারা কিছু জিনিস যদি আমরা তোমাদেরকে বলে নেই, মাত্রই তোমাদেরকে বললাম যে আমরা কি রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কার মান পাইলাম ভিআর ডেল এম বাই কত ডেল টি, সেটাকে ডিএম বাই ডিটি দিয়েও আমরা লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা এটা অলরেডি আমরা শিখেছি তোমাদের জন্য। আচ্ছা এই সূত্রটার দিকে নজর দাও, অলরেডি আমরা এটাও শিখিয়েছি তোমাদেরকে যে রকেট যদি উপরের দিকে লব্ধি বল চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে এফ এর মানটা হবে কি বলতো, ভিআর ডেল এম বাই কত ডেল টি মাইনাস কত এমজি। এগুলি মোটামুটি আমাদের শেখানো হয়েছে তোমাদেরকে। আচ্ছা তারপরে একটু খেয়াল করো, দেখো 15,000 কেজি, দেখো এখানে প্রশ্নের মধ্যে কি লেখা হয়েছে একটু খেয়াল করো। আচ্ছা বলছে 15,000 কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর 20,000 কেজি, রকেটের ভরের সাপেক্ষে এত মিটার পার সেকেন্ড দ্রুতিতে জ্বালানি এত হারে পুড়ে। আচ্ছা দেখো এখানে কি কি দেওয়া আছে আমরা যদি একটু বলি তোমাদেরকে, এখানে কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে কি বলতো স্মল এম, এইটা দেওয়া আছে কত বলতো ক্যাপিটাল এম, মানে এটা জ্বালানি ছাড়া ভর, এটা জ্বালানি সহ ভর, রকেটের সাপেক্ষে এত বেগ, এটা তাহলে ভিআর, দ্রুতিতে জ্বালানি এত হারে পুড়ে মানে কেজি পার সেকেন্ড, তার মানে ডেল এম বাই কত ডেল টি এর মান দেওয়া আছে এত কেজি পার সেকেন্ড। রকেটটি যদি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হতে থাকে তবে রকেটের ঊর্ধ্বগামী ধাক্কা আছে, তাহলে ঊর্ধ্বগামী ধাক্কা আছে এফ প্রাইম বা এফ, যেটাই বলো ঊর্ধ্বগামী ধাক্কা বলছে, ধাক্কা মানে প্রযুক্ত ধাক্কা এফ। তারপর বলছে নিক্ষেপের সময় রকেটের উপর প্রযুক্ত বল, রকেটের ঊর্ধ্বগামী ধাক্কা আছে, নিক্ষেপণের সময় রকেটের উপর প্রযুক্ত বল আছে, জ্বালানি শেষ হওয়ার পরে বল আছে। আচ্ছা তাহলে এখানে নিক্ষেপের সময় ঊর্ধ্বগামী ধাক্কা বলতে এফকেই বুঝাইছে, নিক্ষেপণের সময় প্রযুক্ত বল যেটা ক্রিয়াশীল বলের কথা বুঝাইছে, এখানে ক্রিয়াশীল বলের কথা বুঝিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এফ এর মান কত বলতো ডেল এম বাই কত ডেল টি ইন্টু কত বলতো ভিআর, আর এটার মান কি হয় বলতো এফ এর মান এফ প্রাইমের মান কত হবে ডেল এম বাই কত ডেল টি ইন্টু কত বলতো ভিআর মাইনাস এমজি। আর জ্বালানি শেষ হবার মুহূর্তের ক্ষেত্রে সৃষ্ট প্রযুক্ত লব্ধি বল কত হবে, তাহলে সেই ক্ষেত্রে এফ প্রাইমের মান কত হবে
ডেল এম বাই কত, ডেল টি ভি আর মাইনাস স্মল এম জি। জানি শেষ হইলে ভরটা স্মল এম হবে, জ্বালানি যখন শুরু হয়েছে তখন কি হবে, ক্যাপিটাল এম হবে। আচ্ছা, তারপরে বলা হয়েছে শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগ নির্ণয় করো। তাহলে এটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এই কনসেপ্টটা নিয়ে একটু কথা বলতে চাই তোমাদের সাথে। জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের বেগ কত, এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আচ্ছা, একটা জিনিস বুঝার চেষ্টা করো তোমরা, তোমাদের সাথে যদি আমরা একটা কথা শেয়ার করে নেই তোমাদেরকে। জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে, তাহলে মনে করলা এটা একটা রকেট, এর উপর প্রযুক্ত বল উপরের দিকে এফ, এর ওজনটা নিচের দিকে কাজ করতেছে এমজি, আর এইটার যে সামেশন অফ এফ সেটার মান হচ্ছে মা। তাহলে সামেশন অফ এফ যদি মা হয়, বাচ্চারা একটু খেয়াল করে দেখো, তাহলে সামেশন অফ এফ মানে কত, এফ মাইনাস এমজি ইকুয়াল টু কত বলো তো, মা। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একটু কথা বলি তোমাদের, এফ উপরের দিক, এফ কোন দিকে কাজ করতেছে, উপরের দিক। তাহলে এফ এর মানটা কি বলো তো, এফ এর মানটা হচ্ছে ডেল এম বাই কত, এফ এর মানটা হচ্ছে ডি এম বাই কত, ডিটি ইন্টু কত বলো তো, ভিআর। তাহলে সেটা কি হবে বলো তো, সেটা হচ্ছে প্রযুক্ত বল, ঠিক আছে। এখন বল প্রয়োগ করছি উপরের দিকে, কিন্তু ভিআর কোন দিকে, নিচের দিকে। তাহলে সেই ক্ষেত্রে এটা এখানে একটা মাইনাস প্রয়োগ করা যেতে পারে। যখন আমরা ডাইরেকশন নিয়ে কথা বলবো, এখানে কিন্তু সামেশন এফ এর মধ্যে ভেক্টরের সামেশন, তাহলে এখানে ডাইরেকশন লাগবে। সেই ক্ষেত্রে এফ এর মানটা আমরা ডি এম বাই ডিটি ইন্টু ভিআরকে মাইনাস হিসেবে ডিটেক্ট করতে হবে, কারণ ভিআর কোন দিক কাজ করতেছে, নিচের দিক, আর এফ কাজ করতেছে কোন দিক, উপরের দিক। তাহলে সেই ক্ষেত্রে মাইনাস ভিআর ইন্টু কত, ডি এম বাই কত, ডিটি ইন্টু কত বলতো, মাইনাস এম জি ইকুয়াল টু এম ইন্টু কত, ডিভি বাই ডিটি। কথা বুঝছো কিনা দেখো, দেখো তো কথা বুঝেছো কিনা দেখো তো। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলতো, আমি যদি ডিটি দিয়ে গুণ দেই সকল পক্ষকে, তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস ভিআর ডিএম মাইনাস এমজি ডিটি ইকুয়াল টু এম ইন্টু ডিভি। সকলকে যদি আমরা এম দিয়ে ভাগ দেই তাহলে কি দাঁড়াচ্ছে বলতো, মাইনাস ভিআর বাই কত, এম ইন্টু ডিএম মাইনাস জি ইন্টু ডিটি ইকুয়াল টু ডিভি। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি আমরা ভিকে নিয়ে আসি, তাহলে ভি যদি লেফট হ্যান্ড সাইডে থাকে, ডিভি ইকুয়াল টু মাইনাস ভিআর বাই কত, এম ইন্টু ডিএম মাইনাস জি ডিটি। এখন আমরা যদি কি করি বলতো, ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে আমরা ভি পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমরা সমাকলন করি, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ ডিভি ইন্টিগ্রেশন অফ মাইনাস ভিআর বাই এম ইন্টু ডিএম মাইনাস জি ইন্টু ডিটি। তাহলে সেই ক্ষেত্রে এখানে ভি নট থেকে ভি পর্যন্ত, এখানে ডি এর সাথে এম, তাহলে ক্যাপিটাল এম থেকে স্মল এম পর্যন্ত। আর এইটাকে যদি ইন্টিগ্রেশন করি, আলাদা আলাদা না করে একসাথে করলেই, মানে একসাথে করা যাবে না, কারণ এটা ভিন্ন কি বলতো, ভিন্ন চলক। এখানে ডি এর সাথে এম, ওইখানে ডি এর সাথে টি, এখানে ডি এর সাথে এম আর একটা ডি এর সাথে কি বলতো, টি। সেহেতু ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করার সুযোগ নেই। ডি এর সাথে টি, তাহলে 0 থেকে টি, ঠিক আছে। এটা কোন হিসাবে করতেছি, এটা জ্বালানি শেষ হবার মুহূর্তে চিন্তা করতেছি। কি শেষ হওয়ার মুহূর্তে, এটাকে জ্বালানি শেষ হবার মুহূর্তে। সেজন্য জ্বালানি আগে ধরছি জ্বালানি সহভর, পরে ধরছি জ্বালানি ছাড়া ভর। আগে ধরছি 0 সময়, পরে ধরছি টি সময়। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখো সবাই, তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখো বাচ্চারা। তাহলে সেই ক্ষেত্রে ডিভি কে করলে কি হবে, ভি লিমিটটা কত, ভি নট থেকে ভি, তাহলে ডিএম বাই এম, তো এটাকে কি হবে, মাইনাস ভিআর লন এম, এম থেকে এম মাইনাস জি ডিটি রে করলে টি 0 থেকে টি। তাহলে কি দাঁড়ালো বাচ্চারা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট,
ইকুয়াল টু মাইনাস ভিআর লন এম মাইনাস লন এম। ইকুয়াল টু কি লিখতে পারি, জি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে সেই ক্ষেত্রে কি লিখতে পারি, ভি ইকুয়াল টু ভি নট, এই মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে কি থাকলো বলো তো, ভি আর লন এম প্লাস ভি আর, আচ্ছা ভি আরটা কমন রাখি, হ্যাঁ ভি আরটা কমন রাখি, এটা মাইনাস দিয়ে গুণ করে উল্টায় দিই, লন এম মাইনাস লন স্মল এম, মাইনাসটা ভিতরের দিকে গুণ করে দিছি, এই মাইনাস এখানে আছে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেছে, আমি এটার উল্টায় নিছি, তাহলে এখানে প্লাস চলে আসবে। আমার কথা বুঝছো না বুঝো নাই? আমার কথা কি বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে কি দাঁড়াইলো বলো তো, মাইনাস জিটি। তাহলে আমরা মূল সূত্র পেয়ে গেলাম এখন, যে জ্বালানি শেষ হবার মুহূর্তে রকেটের বেগটা কত হবে, ভি ইকুয়াল টু ভি নট প্লাস ভি আর লন এম বাই এম, জ্বালানি সহ বর বাই জ্বালানি ছাড়া বর, মাইনাস কত বলো তো, জিটি। বুঝছো কিনা দেখো, দেখো দেখো বুঝছো কিনা। আর যারা এত কিছু বুঝতে চাও না, ঠিক আছে, এটা সমীকরণটা আমি সলভ প্রমাণ করে দেখাইলাম, কারণ অনেকে আসলে এই সমীকরণটা প্রমাণ করতে চায়, ঠিক আছে, সমীকরণটা প্রমাণ না করলেও চলবে, তোমরা জাস্ট এতটুকু মনে রাখো, কখনো যদি কি বলে বলো তো, এই যে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে যদি রকেটের বেগ চায়, জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে যদি রকেটের বেগ চায়, তাহলে সেই রকেটের বেগটা হবে ভি ইকুয়াল টু ভি নট প্লাস কত বলো তো, ভি আর লন এম বাই কত, এম মাইনাস কত, জিটি। বুঝছো কিনা দেখো। বুঝতে পেরেছো বাচ্চারা, এখানে টি হচ্ছে জ্বালানি শেষ হবার সময়, অলরেডি তোমাদেরকে আমরা শিখিয়েছি, টি ইকুয়াল টু কত বলো তো, এম মাইনাস এম বাই ডেল এম বাই কত বলো তো, ডেল টি। বুঝেছো বাচ্চারা? কোনো প্রবলেম আছে বাচ্চারা, বলে ফেলো। কোনো প্রবলেম আছে বাচ্চারা, বলে ফেলো। তাহলে একই রকমভাবে আমরা যদি একটু আগাই, কি বলছে, মহাকাশে অবশিষ্ট একটি শাটল যানের ভর এত, জ্বালানির ভর এত, জ্বালানি এত হারে ব্যবহার হয়, যখন শাটল গাড়ির উপর ধাক্কা কত। তাহলে বাচ্চারা এটা কোথায় আছে, শাটল যানটা এটা কোথায় আছে, মহাকাশের মধ্যে আছে, তাহলে সেই ক্ষেত্রে মহাকাশে অবস্থিত আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়াল টু ভি আর লন কত বলো তো, ভি আর ডেল এম বাই কত, ডেল টি। মান বসায় দিবা, সব কিছু দেওয়া আছে। কথা ক্লিয়ার? বলো বলো, পারবা কিনা? ভি আর এর মান দেওয়া আছে কত বলো তো, 150 মিটার পার সেকেন্ড। ডেল এম এর মান দেওয়া আছে কত, এই 15।
ক্লিয়ার ক্লিয়ার বলো। ক্লিয়ার। কথা কি বুঝতে পেরেছ? কারো কোনো ইস্যু আছে আমাকে জানাও। কারো ইস্যু নাই? তাহলে বাচ্চারা দেখো, তাহলে আমরা মোটামুটি আরেকটা ছোট্ট কনসেপ্ট আছে। ভাষাটা এরকম যে উৎক্ষেপণের মঞ্চ হতে উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় বল। একটা বস্তুকে, একটা এম ভরের একটা বস্তু আছে মনে করো, এই বস্তুকে আমি এই উচ্চতায় নিতে চাই, কমপক্ষে কত বল লাগবে বলো তো? মিনিমাম কি তার ওজনের সমান বল দিতে হবে? এর থেকে বেশি বল দিলেও বস্তুটাকে উপরে নিতে পারবো, কিন্তু সেই ক্ষেত্রে বস্তুটা ত্বরণে যাবে। অর্থাৎ মিনিমাম একটা বস্তুকে উপরে উঠানোর জন্য তার ওজনের সমান বল লাগে। ঠিক একই রকমের মতো যদি কোনো কারণে আমরা বলি একটা রকেটকে আমরা কি করতে চাই? উৎক্ষেপণ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে একটা রকেটকে উৎক্ষেপণের মঞ্চ থেকে উৎক্ষেপণ করতে হলে মিনিমাম তার ওজনের সমান বল দিতে হবে। অর্থাৎ প্রয়োজনীয় বল, ঠিক আছে, বা সর্বনিম্ন বল যদি বলে, তাহলে এই এফ এর মানটা হচ্ছে কি বলতো? এমজি। এই এমটা হচ্ছে রকেটের ভর আর জিটা হচ্ছে রকেটের ত্বরণ। বুঝছো কিনা দেখো। ক্লিয়ার ক্লিয়ার? বলে ফেলো বলে ফেলো বলে ফেলো বলে ফেলো, এগিয়ে যাব। তাহলে মোটামুটি বাচ্চারা কমপ্লিট হইল। আজকে আপাতত আমরা রকেট পর্যন্তই থাকি। আরেকটা কনসেপ্ট আছে ব্যাংকিং। ব্যাংকিংটা নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আবার যুক্ত হব তোমাদের সাথে। সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আজকে এই পর্যন্তই ক্লাস। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আমরা এখান থেকে কন্টিনিউ করব। ইনশাল্লাহ ব্যাংকিং আমরা আগামী সোমবার দিন আলোচনা করব। সেই ক্ষেত্রে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থেকো, সুখে শান্তিতে থেকো। আসসালামু আলাইকুম।